প্রিয় এইচএসসি 27 ব্যাচের ভাইয়া বাপুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমি কোষ এর গঠন এই চ্যাপ্টার থেকে ধারাবাহিকভাবে টপিক ওয়াইজ ভিডিও করতেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা লাইসোসোম নিয়ে কথা বলবো। তো চলো আমরা শুরু করি। তো দেখো, প্রথমত আমাদের মনে রাখতে হবে যে সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। তাহলে দেখো, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ বলা হয়েছে, এটা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার। তাহলে লাইসোসোম হচ্ছে এনজাইমের আধার। লাইসোসোমের ভেতরে অনেক এনজাইম থাকে এবং তোমরা এই কথাটা মনে রাখবা যে লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গন বা ধ্বংস করা। ভাঙনের প্রক্রিয়া বা ধ্বংস করার প্রক্রিয়া, এটাকে আমরা কি বলে থাকি? লাইসিস বলে থাকি। তো তাহলে লাইসোসোম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার। তোমরা এটা মনে রাখবা যে লাইসো এটা একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে হজমকারী, এবং সোমা মানে বস্তু। আমরা এটা জানি যে সোমাটিক সেল, এটার অর্থ কি ছিল? এটার অর্থ ছিল হচ্ছে দেহকোষ। এইবার খেয়াল করো, বলা হচ্ছে যে বহু সংখ্যক নানাবিধ এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম একটা একই স্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়ে একটা লাইসোসোম তৈরি করে। দেখো, এখানকার এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। লাইসোসোমের যে ঝিল্লি, এটা কিন্তু দ্বিস্তরী না। লাইসোসোমের যে ঝিল্লি, এটা হচ্ছে একই স্তরী ঝিল্লি। এটা মনে রাখতে হবে, একই স্তরী ঝিল্লি। এরপর খেয়াল করো, দা দুবে এই অঙ্গাণুর নামকরণ করেন হচ্ছে লাইসোসোম। তাইলে লাইসোসোম এই নামকরণটা কে করছে? দা দুবে। এটা আমাদের মনে রাখতে হবে যে লাইসোসোম নামকরণটা কে করছে? দা দুবে। এইবার আসি, লাইসোসোমের উৎপত্তি হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে ইআর থেকে এদের উৎপত্তি হবে এবং গোলগি বডি কর্তৃক প্যাকেজকৃত। দেখো, মনে রাখবা, আমরা গোলগি বডি এটাকে বলছিলাম প্যাকেজিং সেন্টার বা প্যাকেজিং কেন্দ্র। ঠিক আছে, প্যাকেজিং সেন্টার বা হচ্ছে কি প্যাকেজিং কেন্দ্র। তাহলে লাইসোসোম যেটা, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এদের উৎপত্তি হবে এবং গলগি বডি কর্তৃক হচ্ছে এটা প্যাকেজকৃত হবে। এবার আসি আমরা এটার বিস্তৃতির মধ্যে। তো লাইসোসোম বেশি থাকবে ডব্লিউবিসি তে, অর্থাৎ শ্বেত রক্তকণিকা কোষে। ঠিক আছে, ডব্লিউবিসি তে হচ্ছে লাইসোসোম বেশি থাকবে। এছাড়া প্রায় সব প্রাণী কোষ, বিশেষ করে বৃক্কের কোষ অর্থাৎ কিডনির কোষ, তারপর হচ্ছে অন্ত্রের আবরণী কোষ, এই সমস্ত জায়গাতেও আমরা লাইসোসোম দেখতে পাই। তাহলে কি বলা হচ্ছে? বৃক্ক কোষ আর হচ্ছে কি অন্ত্রের আবরণী কোষ। আরবিসি তে লাইসোসোম থাকে না। দেখো, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনটা, যে লোহিত রক্তকণিকায় কোনো লাইসোসোম থাকবে না। আর লাইসোসোম বেশি থাকবে কোথায়? ডব্লিউবিসি তে, শ্বেত রক্তকণিকায়। সম্প্রতি উদ্ভিদ কোষেও লাইসোসোমের ন্যায় স্ফেরোসোম আবিষ্কৃত হয়েছে। তাইলে আমরা উদ্ভিদ কোষে স্ফেরোসোম দেখতে পাই এবং এটা হচ্ছে কি লাইসোসোমের ন্যায়, লাইসোসোমের মতো স্ফেরোসোম। এবং এদের আরেকটা নাম হচ্ছে ওলিওসোম। তাহলে মনে রাখতে হবে যে স্ফেরোসোম, এটার অ্যানাদার নেম কি? এটার অ্যানাদার নেম হচ্ছে ওলিওসোম। তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা এদের প্রধান কাজ। তাইলে ওলিওসোমের প্রধান কাজ কি? তৈল জাতীয় যে পদার্থ আছে সেটাকে ঝিল্লিবদ্ধ করা। মনে রাখবা, এই যে এখানে ওলিও শব্দটা আছে, ওলিও, এখান থেকে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি অয়েল। তো অয়েল মানে কি? অয়েল মানে হচ্ছে তেল। তাহলে ওলিওসোমের প্রধান কাজ হচ্ছে তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা। কেমন পদার্থ? তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা। আর ওলিওসোমের যে ঝিল্লি, সেটাও একই স্তর বিশিষ্ট। কারণটা কি? দেখো, আমরা প্রথমেই পড়লাম যে লাইসোসোম এটা হচ্ছে একই স্তর বিশিষ্ট ঝিল্লি। লাইসোসোমের যে ঝিল্লি সেটা একই স্তর বিশিষ্ট।
আর উদ্ভিদ কোষে লাইসোসোমের ন্যায় ওলিওসোম আবিষ্কৃত হয়েছে বা স্ফেরোসোম আবিষ্কৃত হয়েছে। তাহলে ওটা যেহেতু লাইসোসোমের ন্যায়, এই জন্য তার ঝিল্লিটাও কি হবে, এক স্তর বিশিষ্ট হবে। এবার আমরা চলে আসতে পারি, দেখো লাইসোসোমের যে ভৌত গঠন আছে এটার মধ্যে। লাইসোসোম এটা সাধারণত বৃত্তাকার বলা যেতে পারে বা গোলাকার। এই যে তুমি খেয়াল করে দেখো, এটা হচ্ছে গোলাকার শেপ। বৃক্ক কোষের লাইসোসোম অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। তাহলে এটা আমরা বৃক্কে পাইছি, তারপর অন্ত্রের আবরণী কোষে পাইছি, কিন্তু বৃক্ক কোষের যে লাইসোসোম সেটার আকারটা বড় হয়ে থাকে। লাইসোসোমের যে আবরণী সেটা এক স্তর বিশিষ্ট। এটা আমরা বলছি যে লাইসোসোমের যে ঝিল্লি বা আবরণী সেটা হচ্ছে এক স্তর বিশিষ্ট। এদের ভ্যাকুওল ঘন তরলে পূর্ণ থাকে। ভ্যাকুওল এই শব্দের অর্থ হচ্ছে বড় গহ্বর। ঠিক আছে, এটা মনে রাখবা, ভ্যাকুওল মানে কি, বড় গহ্বর। তো এদের যে বড় গহ্বর বা ফাঁকা জায়গা আছে সেটা ঘন তরল দিয়ে পূর্ণ থাকবে। কিছু বস্তু আছে যারা লাইসোসোমের ঝিল্লিকে স্থিতি দান করে, যার ফলে লাইসোসোম থেকে এনজাইম সমূহ বের হয়ে আসতে পারে না। এই সমস্ত পদার্থকে বলা হবে স্টাবিলাইজার। তাহলে স্টাবিলাইজারের কাজ কি? স্টাবিলাইজারের কাজ হচ্ছে লাইসোসোমের যে ঝিল্লি আছে সেটাকে স্থিতি প্রদান করে, এবং এটার ফলে কি হবে, লাইসোসোম থেকে এনজাইম বের হয়ে আসতে পারবে না। ঠিক আছে, এটা মনে রাখবা। তো স্টাবিলাইজার এটার দুইটা উদাহরণ দেওয়া হয়েছে, একটা হচ্ছে কোলেস্টেরল এবং আরেকটা হচ্ছে কর্টিজেন। তাহলে আমরা মনে রাখবো যে স্টাবিলাইজার এটার দুইটা এক্সাম্পল, দুটোই ক দিয়ে। একটাকে আমরা কি বলবো, কোলেস্টেরল, এবং আরেকটাকে কি বলবো, কর্টিজেন এবং কোলেস্টেরল। আর কতকো বস্তু আছে যারা লাইসোসোমের ঝিল্লি বিদীর্ণ হতে সাহায্য করে, যার ফলে এর এনজাইম সমূহ বের হয়ে এসে অটোলাইসিস ঘটায়। এদেরকে বলা হবে লেবিলাইজার। তাইলে দেখো, স্টাবিলাইজার এর ঠিক উল্টা যেটা, সেটা হচ্ছে লেবিলাইজার। এবং লেবিলাইজারের উদাহরণ কি, প্রোজেস্টেরন এবং হচ্ছে টেস্টোস্টেরন। ঠিক আছে, এই যে হরমোনগুলা, প্রোজেস্টেরন আর একটা কি, টেস্টোস্টেরন, এদেরকে আমরা কি বলবো, লেবিলাইজার। এবার আমরা চলে আসতে পারি লাইসোসোমের রাসায়নিক গঠন এটার মধ্যে। তো লাইসোসোমের আবরণী ঝিল্লি যেটা এক স্তর বিশিষ্ট, সেটা লিপোপ্রোটিন দ্বারা নির্মিত, অর্থাৎ লিপিড এবং প্রোটিন দ্বারা নির্মিত। ঝিল্লি দ্বারা আবদ্ধ অবস্থায় এতে প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। কত ধরনের? 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে ঝিল্লি দ্বারা আবদ্ধ অবস্থায়। এখানে উল্লেখযোগ্য কিছু এনজাইমের মধ্যে আছে ডিএনএস, তারপর হচ্ছে আরএনএস, অ্যাসিড লাইপেজ, অ্যাস্টারেজ, স্যাকারেজ, লাইসোজাইম, তারপর হচ্ছে ফসফোলাইপেজ। আমরা নিশ্চয়ই জানি যে শব্দের শেষে যদি এএসি থাকে, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে এনজাইম বোঝানো হয়। তাহলে ডিএনএজ, আরএনএজ, অ্যাসিড লাইপেজ, অ্যাস্টারেজ, স্যাকারেজ, লাইসোজাইম, ফসফোলাইপেজ, এগুলো হচ্ছে এনজাইমের নাম। এবার আমরা চলে আসতে পারি লাইসোসোমের কাজের মধ্যে, যে লাইসোসোম কি কি কাজ করে। মনে রাখবা, লাইসোসোমের এনজাইমগুলা অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়। কেমন পরিবেশে? অম্লীয় পরিবেশে। সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচে এরা কর্মক্ষম থাকে না। নিউট্রাল পিএইচে এরা কর্মক্ষম থাকে না। প্রয়োজনের সময় সাইটোপ্লাজম থেকে প্রোটন এনে অম্লীয় পরিবেশ তৈরি করে এরা কাজ করে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? লাইসোসোমের যে এনজাইমগুলো আছে এবং যেগুলো হচ্ছে ঝিল্লি দ্বারা আবদ্ধ, এই এনজাইমগুলা অম্লীয় পরিবেশে কাজ করবে। এবার আসি এদের কাজটা কি। লাইসোসোমের প্রথম কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা। দেখো, এই যে এখানে যে ফ্যাগো শব্দটা যেটা আছে, এটার অর্থ কি? ভক্ষণ করা, ধ্বংস করা। সাইট মানে হচ্ছে কোষ।
নাম্বার 2 যেটা বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। যেহেতু স্টেবিলাইজার এনজাইমগুলোকে বাইরে বের হতে দিচ্ছে না, অর্থাৎ স্টেবিলাইজারের কাজ কি, লাইসোসোমের যে এক স্তরী যে ঝিল্লিটা আছে তাকে স্থিতি প্রদান করা। এর ফলে কি হচ্ছে, অন্যান্য অঙ্গাণুগুলা রক্ষা পাচ্ছে। লাইসোসোম অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে। দেখো এইখানে তোমাকে কনফিউজ করে দিবে বহিঃকোষীয় পরিপাক এই শব্দটা ইউজ করে, কিন্তু লাইসোসোম কি হবে, অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে। তীব্র খাদ্য অভাবের সময় এর প্রাচীর ফেটে যাবে এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্য অঙ্গাণুগুলা বিনষ্ট করে দিবে। এই কাজকে বলা হবে স্বগ্রাস, মানে নিজেই নিজেকে গ্রাস করে ফেলা বা হচ্ছে খেয়ে ফেলা বা হচ্ছে অটোফ্যাগি। তাহলে আমরা কি মনে রাখবো, যে তীব্র খাদ্য অভাবের সময় লাইসোসোমের প্রাচীর ফেটে যাবে এবং আবদ্ধকৃত এনজাইমগুলা বের হয়ে কোষের অন্য অঙ্গাণুগুলা বিনষ্ট করে দেবে। এই কাজকে বলা হবে অটোফ্যাগি বা হচ্ছে স্বগ্রাস। তারপর দেখো বলা হচ্ছে এভাবে সমস্ত কোষীয় পরিপাক হয়ে যেতে পারে, তখন একে বলা হবে কি, অটোলাইসিস। তাহলে আমাদের পরীক্ষায় আসে যে অটোলাইসিস কে করে বা হচ্ছে অটোফ্যাগি এটা কার দ্বারা হয়, তাহলে আমরা অ্যানসার দিব কি, এটার অ্যানসার হচ্ছে লাইসোসোম। এবার আসি দেখো যে লাইসোসোমগুলা জীবদেহের অকেজো কোষগুলাকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদেরকে বলা হয় আত্মঘাতী থলিকা বা হচ্ছে স্কোয়াড, সুইসাইডাল ব্যাগ অর স্কোয়াড। এটা কাদের বলা হয়, এটা হচ্ছে লাইসোসোমকে বলা হয়। কোষ বিভাজন কালে এরা কোষীয় এবং নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। তাহলে কোষীয় এবং নিউক্লিয় আবরণী ভাঙতে কে সাহায্য করে, এটা হচ্ছে লাইসোসোম। তারপর আসি এরা কোষে কেরাটিন প্রস্তুত করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেরাটিন প্রস্তুত করে। তারপরে হচ্ছে ক্যান্সার সৃষ্টি করতে পারে টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থেকে, ঠিক আছে, যে টিস্যুটাকে গলায় দিতে পারে, বিগলনকারী কি এনজাইম থাকে, অ্যাসিড ফসফেটেজ। তাহলে অ্যাসিড ফসফেটেজ এটা হচ্ছে টিস্যু বিগলনকারী। তারপর বলা হচ্ছে শুক্রাণুর লাইসোসোম, শুক্রাণুর যে লাইসোসোম আছে সেখান থেকে হায়ালুরোনিডেজ একটা এনজাইম নিঃসৃত হয় যেটা ডিম্বাণুর আবরণের অংশ বিশেষের বিগলন ঘটায়। তাইলে ডিম্বাণুর আবরণের বিগলন ঘটাইকে, এটা হচ্ছে হায়ালুরোনিডেজ এনজাইম, এবং এই এনজাইমটা আমরা কোথায় পাই, শুক্রাণুর লাইসোসোম থেকে, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো দেখো এই যে লাইসোসোমের যে কাজগুলা, এটা যদি আমরা সহজে মনে রাখতে চাই, আমরা এরকম একটা নেমোনিক ইউজ করতে পারি যে পাবনার পাগল কারা, ঠিক আছে, এটা হচ্ছে লাইসোসোমের কাজ, পাবনার পাগল কারা। দেখো এটা দিয়ে কি বোঝায়, প্রথমত পি, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, তাই না, পিতে কি হবে, ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা। তারপরে এ, এতে হচ্ছে অটোফ্যাগি, এতে হচ্ছে অটোলাইসিস, এতে অটোফ্যাগি আবার এতে কি অটোলাইসিস, এটা মনে রাখবা। কারা, কারাতে কি হয়, এই যেটাতে হচ্ছে ক্যান্সার সৃষ্টি করতে পারে, কেরাটিন প্রস্তুত করতে পারে, কারা, কারাতে কি হবে, কেরাটিন প্রস্তুত করতে পারে। এরপর খেয়াল করো এই যে এন, এন থেকে কি মনে রাখবা, এন হচ্ছে নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করা, কি করা, নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করা।
এরপর দেখো আমরা যদি চলে আসি যে রাইবোসোম এবং লাইসোসোম এদের মধ্যে আসলে কি কি পার্থক্য আছে। তো দেখো আমরা প্রথমেই যেটা বলবো যে রাইবোসোম এটা হচ্ছে একটা ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু, এর কোনো কি থাকে না, এর কোনো আবরণী থাকে না। কিন্তু লাইসোসোম এটা ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু এবং এক স্তরই একটা আবরণ থাকে বা এক স্তরই ঝিল্লি থাকে। রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আর লাইসোসোম এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, তারপর অটোফ্যাগি অটোলাইসিস এগুলা ঘটায়। তো যাই হোক, আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে প্রথমে সেটাই বলা আছে, রাইবোসোম কোনো আবরণী দিয়ে আবৃত নয়, আর লাইসোসোম আবরণী দিয়ে এটা আবৃত থাকে। রাইবোসোম এরা বিভিন্ন কোষ অঙ্গাণুর গায়ে লাগানো থাকতে পারে বা হচ্ছে সাইটোপ্লাজমে বিচ্ছিন্নভাবে থাকতে পারে। তোমাদের নিশ্চয়ই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা মনে আছে, এটা দুই প্রকার, মসৃণ এবং হচ্ছে অমসৃণ। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেখানে কিন্তু রাইবোসোম যুক্ত থাকে, এই জন্যই সেটাকে কি বলা হয়েছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, আর লাইসোসোমের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে কোষের সাইটোপ্লাজমে সর্বত্র প্রায় সমানভাবে সাজানো থাকে, এটা হচ্ছে লাইসোসোম। আচ্ছা, এবার আসি রাইবোসোম কি দিয়ে গঠিত হয়, আরএনএ এবং হচ্ছে হিস্টোন প্রোটিন দিয়ে। রাইবোসোম গঠিত হবে কি দিয়ে, আরএনএ এবং হচ্ছে হিস্টোন প্রোটিন। আর লাইসোসোমের মধ্যে বিভিন্ন এনজাইম থাকে, এটা আমরা জানি। আর রাইবোসোমের দুইটা খণ্ড থাকে, একটাকে আমরা বলি বড় খণ্ড আর একটা হচ্ছে ছোট খণ্ড। আবার তোমরা এটাও পড়ছো যে আদিকোষের রাইবোসোম হচ্ছে 70s প্রকৃতির এবং এটার দুইটা সাব ইউনিট থাকে, একটা 50s একটা 30s। আবার প্রকৃত কোষের রাইবোসোম এটা 80s প্রকৃতির এবং এটারও দুইটা সাব ইউনিট থাকে, একটা 40s আর একটা হচ্ছে 60s। আচ্ছা, কিন্তু লাইসোসোমের মধ্যে আমরা এরকম কোনো খণ্ড দেখতে পাই না, এটা অখণ্ডিত থাকে। রাইবোসোম হচ্ছে প্রোটিন সংশ্লেষে ভূমিকা রাখে আর এটা হচ্ছে আন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে, আন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে। তো ভাইয়া বাপুরা, এরই মাধ্যমে বা এরই মধ্য দিয়ে আমরা হচ্ছে লাইসোসোম যে টপিকটা ছিল এটা শেষ করলাম। তো তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হব পরবর্তী টপিক নিয়ে, এবং আমরা পরবর্তী টপিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা নিয়ে কথা বলবো। তো তোমাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে তোমাদের এসএসসি 25 তথা এইচএসসি 27 ব্যাচে তোমাদের আরো যারা সহপাঠীরা আছে, ব্যাচমেটরা আছে, বন্ধুরা আছে, তাদের কাছে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবা, তাহলে তারাও উপকৃত হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।